আসসালামু আলাইকুম। আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে একটা ছোট্ট গাইডলাইন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো এটা হলো একটা বেসিক গাইডলাইন ভিডিও ফর মেডিকেল অ্যাসপিরেন্টস। তো আমি এখন যেগুলো গাইডলাইন দিব অথবা কী কী করতে হবে অথবা কী কী করা যাবে না এটা বিষয়ে, এটা খুবই বেসিক, অর্থাৎ একদম বেসিক, যেগুলো একদম জানা লাগবেই মেডিকেল প্রিপারেশন নেওয়ার টাইমে। তো চলো শুরু করি। তো এখন যখন মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করবা, তখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হবা অথবা বিভিন্ন অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হবা। তো তখন বিভিন্ন কোচিংয়ের ভাইয়াদের একটা বিষয় নিয়ে ক্রেজ উঠাইতে দেখা যায়। সেটা হলো কি? সেটা হলো তোমার বিভিন্ন তিনটা রাইটারের টোটাল 6টা বই পড়তে হবে। তিনটা রাইটারের টোটাল 6টা বই পড়তে হবে তোমাকে। কেন? নাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি প্রশ্ন তুমি কমন পাবা না, তুমি অ্যান্সার করতে পারবা না। আমার প্রথম ও প্রধান উপদেশ যেটা একদমই ফলো করতে হবে, সেটা হলো যে কোনো একটা রাইটারের বই। এখন আমাদের বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্টরা দুইটা বই ফলো করে। একটা হলো আজমল স্যারের সেকেন্ড পেপার, আর একটা হলো হাসান স্যারের প্রথম পত্রটা। তুমি যদি এই দুইটা বই ভালোভাবে পড়ে ফেলতে পারো, আমি হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে আমি একটা ভিডিও দিছিলাম যে এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা বায়োলজি প্রশ্নটা মোটামুটি একটু কঠিন ছিল অন্যান্য বছরের থেকে। সো ওই কঠিন প্রশ্নের মধ্যেও তুমি যদি শুধুমাত্র হাসান স্যারের বই আর আজমল স্যারের বই পড়ে যাও, তাহলে ওই 30টা প্রশ্নের মধ্যে 24টা প্রশ্ন তুমি দাগাইতে পারতেন, 24টা প্রশ্ন তোমার ঠিকও হইতো। কারণ কথা হচ্ছে যে ভাইয়া 30টার মধ্যে মাত্র 24টা পাচ্ছি, 6 মার্ক তোমার এখানেই গেল, তাহলে আমার তো তাহলে চান্স হবে না। কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য তোমাকে সব পারা লাগবে না। এইবার ঢাকা মেডিকেল কলেজে কাটমার্ক ছিল 81.75, অর্থাৎ ধরো যে ঢাকা মেডিকেল অর্থাৎ ডিএমসিতে চান্স পেতে তোমার পাইতে হলো তোমার মার্ক পাওয়া লাগে 80 প্লাস মাইনাস, অর্থাৎ 80-র উপরে বা 80-র একটু কমে এরকম মার্ক পাইলে তোমার ঢাকা মেডিকেলে চান্স হয়। অর্থাৎ যারা হলো দেশের সর্বোচ্চ মেধাবী, যারা হলো দেশের সব থেকে ভালো প্রিপারেশন যারা নেয়, তাদেরও প্রায় 20 মার্ক কাটা যাও তারা ঢাকা মেডিকেলে চান্স পায়। ঠিক আছে? ইভেন আমি একটা খুব বড় মজার কথা বলি, এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা কাটমার্ক ছিল হলো তোমার 67। কাটমার্ক ছিল 67, মানে তুমি যদি 33টা প্রশ্ন না পড়ো তাও তোমার যে কোনো একটা মেডিকেলে চান্স হয়ে যায়। কিন্তু আমরা যখন শুরুতেই একদম প্রিপারেশনের একদম শুরুতেই তিনটা রাইটারের টোটাল 6টা বই নিয়ে বসি অথবা 4টা বই নিয়ে বসি, তখন কি হবে জানো? তখন তোমার আজমল স্যারও পড়া হবে না, না পড়া হবে আলিম স্যার, অর্থাৎ কোনোটাই ভালোভাবে শেষ হবে না। সো প্রথম ও প্রধান উপদেশ, যে কোনো একটা রাইটার, সেটা হইতে পারে আজমল স্যার, সেটা হইতে পারে হাসান স্যার, সেটা হইতে পারে আলিম স্যার, সেটা হইতে পারে মাজেদা ম্যাডাম, যে কোনো একটা রাইটারের তোমার দুইটা বই ভালোভাবে শেষ করা। এখন তার মানে কি ভাইয়া এক্সট্রা রাইটার পড়বো না? অবশ্যই পড়বা। এক্সট্রা রাইটার কখন পড়বা এটাও আমি বলে দিচ্ছি। তুমি যদি এনশিওর করতে পারো যে ভাইয়া আমি এই দুইটা বই সে টু সে, ধরো যে আজমল স্যার এবং হাসান স্যারের বই আমি খুব ভালো পারি ভাইয়া, আপনি যদি এখান থেকে একটা প্রশ্ন আমাকে 100 মার্কের একটা পরীক্ষা নেন, আমি এখানে 90 থেকে 95 পাবো, 90 to 95% আমি এখান থেকে প্রশ্ন করলে আমি এখান থেকে পারবো, তাহলে তুমি এক্সট্রা রাইটারে শিফট করো। বাট তার আগে না, তা তুমি একসাথে দুই নৌকা যদি পা দাও তাহলে সেটা পসিবল না। তুমি আগে এনশিওর করো যে ভাই আমি 90 to 95% এই বইয়ের পারি, তারপর তুমি অন্য বই সুইচ করো। এখন তোমার প্রথম ও প্রধান দায়িত্ব তোমার পছন্দ মতন বই সিলেক্ট করা, অ্যান্ড ওটা হলো শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে ফেলা। এখন তুমি যদি আমাকে পার্সোনালি আস্ক করো যে ভাইয়া আপনি কোন এক্সট্রা রাইটারের বই পড়ছিলেন বা আপনি কোন এক্সট্রা রাইটারের বই সাজেস্ট করেন, আমি পার্সোনালি সাজেস্ট করবো আলিম স্যারের বইটা। তা যে আলিম স্যারের যে বইটা আছে, এই আলিম স্যারের বইটা অনেক সাজানো গোছানো, বইয়ে ইনফরমেশনও অনেক আছে, বাট বইটা অনেক সাজানো গোছানো। অ্যান্ড সব থেকে মজার কথা, আলিম স্যারের সেকেন্ড পেপার যে বইটা আছে সেটা 80% আজমল স্যারের বইয়ের সাথে ওভারল্যাপ করা, 80% ইনফরমেশন প্রায় কমন, জাস্ট 20% ইনফরমেশন এক্সট্রা আছে। সো আমি নিজে পড়ছিলাম আলিম স্যারের এক্সট্রা বই হিসেবে আলিম স্যার পড়ছিলাম, তোমরাও পড়তে পারো, বাট প্রথমে এনশিওর করো যে আমি একটা বইয়ের সব কিছু পারি। আচ্ছা, এরপরে আসি। এরপর হলো ডিটেলস ক্লাস নির্ভর না হওয়া। এখন তুমি একটা মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমার হাতে সময় আসে হলো 4 মাস, আমি ধরলাম সর্বোচ্চ 4 মাস। এখন ধরো লাস্ট কয়েক বছর ধরে, অর্থাৎ লাস্ট তিন থেকে 4 বছর ধরে 3.5 মাস থেকে 4 মাস সময় পাওয়া যাচ্ছে এইচএসসির পর থেকে। সো আমিও ধরে নিচ্ছি যে তোমাদের হাতে সময় আসে হলো 4 মাস। এখন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাকে 3টা বই পড়তে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। 3টা বইয়ে টোটাল চ্যাপ্টার আছে 55টা, অর্থাৎ তোমার 55টা চ্যাপ্টার আছে। আর 55টা চ্যাপ্টারের সাথে তোমাকে আরও কী পড়তে হয়? ইংলিশও পড়তে হয়, জিকেও পড়তে হয়। এখন এই 55টা চ্যাপ্টারে তুমি যদি ইন ডিটেইলস ক্লাস করতে চাও তাহলে তোমার কত সময় লাগবে? এখন তুমি যদি দিনের 3 থেকে 4 ঘন্টা শুধুমাত্র ক্লাসেই ব্যয় করো, আমি এটা তো কম বললাম যে 3 থেকে 4 ঘন্টা, মানুষজন এর থেকে বেশি সময় ব্যয় করে, আই ডোন্ট নো ওয়াই।
এখন তুমি যদি 3 থেকে 4 ঘন্টা শুধুমাত্র ক্লাসেই ব্যয় করো, তুমি পড়বা কখন? একটা মানুষের তো এনার্জি লেভেল থাকে। এখন ক্লাস করে মনে হবে যে আমি অনেক কিছু পড়ছি, অনেক কিছু বুঝছি, নোট করে পড়ছি, বাট আলটিমেটলি তুমি যদি না পড়ো তাহলে এটাতে কোনো কিচ্ছু হবে না। মেডিকেল অ্যাসপিরেন্টদের প্রথম ও প্রধান দায়িত্ব হলো নিজে পড়া, তারপর ক্লাস করা। এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমি একটা বাংলাদেশের যেটা হলো অফলাইন সব থেকে বড় কোচিং সেন্টার, ওখানে একটা লাইভ ক্লাস একবার ফেসবুকে রিলস পাল্টাইতে আসছিল, তো ওখানে একটা স্যার পড়াচ্ছিল। এখন স্যারটা পড়াচ্ছে যে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্য, তুমি যদি নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারটা হলো, ওখানে টোটাল ধরো যে 1 পৃষ্ঠা জুড়ে, অর্থাৎ এই যে ধরো যে 14টা পয়েন্ট দেওয়া আছে খালি জাস্ট বৈশিষ্ট্যই, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। এখন উনি কি করতেছে, উনি হলো একটা একটা করে বৈশিষ্ট্য পড়া দিচ্ছে, এই যে এটার এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আমি বুঝায় দিচ্ছে। এখন কথা হচ্ছে ভাই, আমার তো আসলে এখন এই যে লাস্ট মোমেন্টে আমি একাডেমিকে 2 বছর সময় খাইছি, এখন লাস্ট মোমেন্টে আসে তো আমাকে ডিটেলস প্রতিটা বৈশিষ্ট্য ধরে ধরে পড়া দেওয়া লাগবে না। তো আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট দেখা দিতে হবে যে ভাইয়া মানে তোমার সাধ্যের দায়িত্ব যে ভাইয়া তুমি এই বৈশিষ্ট্যগুলো পড়িয়ে ফেলিও, এই যে 14টা বৈশিষ্ট্য আছে নগ্নবীজি আবৃতবীজির, এই বৈশিষ্ট্যগুলো পড়ে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, কারণ বৈশিষ্ট্য থেকেই অনেকগুলো প্রশ্ন হয়, সো তুমি বৈশিষ্ট্যগুলো পড়িও। এইটা বলতে আমার সময় লাগলো টোটাল 10 সেকেন্ড, কিন্তু ওই ভাইয়া যখন তোমাকে পড়ায় দিতে লাগবে, তোমার ওই ভাইয়ার সময় লাগবে 15 মিনিট। আই ডোন্ট নো ওয়াই মানুষজন এটাই পছন্দ করে, বাট এটা আসলে দরকার নাই। আমি যদি তোমাকে বলে দিই যে ভাইয়া তুই এই বৈশিষ্ট্যগুলো পড় বা এই ছকটা পড়, তুমি তারপর যদি নিজে নিজে পড়ে ফেলো তাহলে সেটা বেশি ভালো হলো না, সময়ও কম লাগলো। অ্যান্ড আমাদের আরেকটা দোষ হচ্ছে, যেটার কারণে অনেকজনের চান্স মিস যায়, সেটা হলো এরিয়া মার্কিং করে না পড়া, অথবা কোন চ্যাপ্টার কীভাবে পড়া এটা আমরা না জানি না। এখানে আমি একটা উদাহরণ দিই। দেখো, বায়োলজি ফার্স্ট পেপারের যে 3 নাম্বার চ্যাপ্টারটা আছে কোষ রসায়ন, এই কোষ রসায়ন চ্যাপ্টার থেকে বিগত বছরে প্রতিবারই, মানে একবারও মিস যায়নি, লাস্ট 20-10 বছর ধরে কোনোবারও এই চ্যাপ্টারটা থেকে একটা প্রশ্ন মিস যায়নি, অর্থাৎ প্রতিবার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। আমাদের বেলা, তার আগের বেলা প্রতিবারই এই চ্যাপ্টার থেকে 4টা থেকে 5টা প্রশ্ন আসে। এখন 4টা থেকে 5টা প্রশ্ন আসে, অ্যান্ড তোমাদের বেলাও যদি টিপিক্যাল কোশ্চেন হয়, তোমরাও এখান থেকে ধরো যে 3 থেকে 4টা কোশ্চেন পাবা। এখন কথা হচ্ছে আরেকটা চ্যাপ্টার আছে যেটা শর্টের বাইরে, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় টোটাল প্রশ্ন আসছে হলো তোমার 4টা থেকে 5টা, একদম পুরো 20 বছর ধরে, অ্যান্ড লাস্ট 5 বছর ধরে ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে কোনো প্রশ্নই আসে নাই। এখন আমরা কি করি, ব্রায়োফাইটা টেরিডোফাইটা একদম ঝাড়া মুখস্থ, যেহেতু এটা অনেক ছোটো একটা চ্যাপ্টার, মুখস্থ করে খুব পিনিক পাই, বাট আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষা যখন তুমি হলে যাবা, কোশ্চেনটা হাতে পাবা, দেখবা যখন থেকে কোনো কোশ্চেন নেই। কিন্তু কোষ রসায়ন যে চ্যাপ্টারটা, এটা যেহেতু কঠিন, এখানে কি কি পড়তে হবে তুমি জানো না, তোমার মনে হচ্ছে আল্লাহ এত কঠিন পারবো না, পড়বো না, তখন তুমি এটা হলো একটু গ্যাপ থাকবে, তখন এখান থেকে প্রশ্ন আসবে, তুমি পারবা না। আবার কিছু কিছু চ্যাপ্টারের কিছু কিছু অংশ গুরুত্বপূর্ণ, যেমন সেটুসে আমি হলো তোমার প্রাণী বিজ্ঞানের 2য় চ্যাপ্টার, যেটা হাইড্রা, ঘাস ফড়িং, রুই মাছ, এই 3টা অংশ আছে। এই চ্যাপ্টারটা 3টা অংশ, এইটার রুই মাছ অংশ থেকে প্রশ্ন আসে না, আসলেও খুব কম আসছে। কিন্তু এটা তুমি একটা জিনিস দেখবা, হাইড্রা আর ঘাস ফড়িং থেকে সব থেকে বেশিবার প্রশ্ন আসছে, অ্যান্ড হাইড্রা থেকে সব থেকে বেশিবার প্রশ্ন আসছে। কারণ হাইড্রা থেকে কি কি প্রশ্ন আসছে, হাইড্রা থেকে 3টা জায়গা থেকে প্রশ্ন আসছে, অনেকবার, ওরা অনেক জায়গা আছে, বাট এই 3টা জায়গা থেকে লাস্ট কয়েকবার প্রশ্ন আসছে। এক হলো হাইড্রার বিভিন্ন ধরনের চলন, হাইড্রার বাহ্যিক গঠন, অথবা আর যেগুলো হলো তোমার হাইড্রার যে বহিরাবরণীয় অন্ত আবরণীয় যে কোষগুলো আছে, এগুলা থেকে অনেকবার প্রশ্ন আসছে। সো আমরা হলো এরিয়া মার্কিং করে পড়ি না। আবার ধরো যে সমন্বয় নিয়ন্ত্রণ, যেটা শর্টের বাইরে সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে 3টা জায়গা থেকে প্রশ্ন বা অনেক বেশিবার আসছে। সেটা হলো যেমন ধরো যে তোমার কর্টিক স্নায়ুর ছক, তারপর হলো হরমোনের ছক, আর হলো মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। তুমি কোশ্চেন ব্যাংক খুলে দেখো কতবার প্রশ্ন আসছে, অগণিতবার। ইভেন তুমি দেখো ম্যালেরিয়া পরজীবী থেকে লাস্ট 3 বছর প্রশ্ন আসছে, 3 বছরের মধ্যে 2বারই প্রশ্ন আসছে হলো ম্যালেরিয়া পরজীবী সুপ্তিকাল থেকে। এগুলো আমরা জানি না, আমরা সব কিছু একদম থ্রোলি পড়তে চাই, একদম সব ডিটেলস পড়বো, সব বুঝবো, কিন্তু আলটিমেটলি একটাও পড়া হয় না। সো আমাদের দায়িত্ব হলো, তোমাদের সাধ্যের দায়িত্ব হলো যে কোনটা বেশি গুরুত্ব দিয়ে পড়া, কোনটা কম গুরুত্ব দিয়ে পড়া, অথবা কোনটা পড়তেই লাগবে না একেবারে, এটা দেখায় দেওয়া। এর জন্য তোমরা চাইলে, আমার একটা নিজস্ব একটা কোর্স বের করতেছি, সেটা হলো মেডিকেল অ্যাডমিশন হলো তোমার বায়োলজি এরিয়া মার্কিং কোর্স। এখানে শুধুমাত্র মেইন বই পড়ানো হয়। এই যে এরিয়া মার্কিং কোর্স মানে হলো কি, যে যেগুলা থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছর প্রশ্ন আসছে ওগুলা দেখায় দেওয়া, প্লাস তোমার আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলাই দেখাই দিছি এই কোর্সটাতে। অ্যান্ড এই কোর্সটাতে আমি হাবিজাবি কোনো স্লাইড ব্যবহার করিনি, আমি কিচ্ছু করি না, আমি জাস্ট মেইন বই আনছি, মেইন বই দেখাইছি, দেখায় তোমাদের পড়াই দিছি, জাস্ট দেখায়ও দিইনি, আমি সাথে পড়ায়ও দিছি। এখন এরিয়া মার্কিং কি, এরিয়া মার্কিং কীভাবে পড়ে, এই বিষয়ে আমার একটা ইউটিউবে ভিডিও আছে, চাইলে তুমি দেখতে পারো। অ্যান্ড এই কোর্সটা প্রথম 500 জনের জন্য যদি তুমি কুপন ব্যবহার করো তাহলে তুমি এটা 500 টাকায় পাই যাবা, আর যদি পরে ভর্তি হও তাহলে এটার দাম হবে 900 টাকা। আর এখানে কোনো ক্লাসই 4-5 ঘন্টার ক্লাস না, আমি এখানে কোনো ডিটেলসও পড়াইনি, এটা আমি বলে দিচ্ছি। যতটুকু পড়ানো দরকার ততটুকু পড়াইছি, যতটুকু দাগানো দরকার শুধু ততটুকুই দাগাইছি,
কী পড়া লাগবে না কী পড়া লাগবে ওগুলো বলে দিচ্ছি। সো তোমরা চাইলে এই কোর্সটাতে ভর্তি পারো। অ্যান্ড ট্রাস্ট মি, এটা ধরো যে তুমি যে কোনো পরীক্ষা দিতে যাবা, পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার যেহেতু এটা প্রতিটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টার, তুমি 1.5x স্পিড দিয়ে যদি দেখো 45 মিনিট লাগবে। সো তোমরা যদি যে কোনো অর্থাৎ তুমি যদি যেই অফলাইন কোচিং সেন্টার বলো বা অনলাইন প্ল্যাটফর্মেরই রুটিন ফলো করো, তাহলে যেই অধ্যায়টা বায়োলজি যে অধ্যায়টা আছে, যে অধ্যায়টা তুমি পরীক্ষা দিতে যাবা তার আগে যদি তুমি একবার দেখে যাও, তাহলে তুমি বুঝতে পারবা যে কোথা থেকে কোথায় প্রশ্ন আসতে পারে। শুধুমাত্র আমি দাগায় দিছি বা পড়া দিছি না, সাথে তোমরা এটার সাথে পরীক্ষাও দিতে পারবা, সাথে এখানে হলো তুমি আমার যে দাগানো বই, এই দাগানো বইয়ের পিডিএফটাও তোমরা পেয়ে যাবা। সো আমি সাজেস্ট করব যে 20,000 টাকা, 15,000 টাকা, 6,000 টাকা দিয়ে তোমরা যখন কোর্স কিনো, ডিটেইলস কোর্স করো, আমার মনে হয় যে 500 টাকার কোর্সটা বেশ ভালো। অ্যান্ড ট্রাস্ট মি, এখানে মানে অপ্রয়োজনীয় কিছু বলা হয়নি, যতটুকু দরকার ততটুকুই শুধু। অ্যান্ড সব থেকে মজার কথা, এটা হলো ভার্সিটি অ্যাসপিরেন্ট, মেডিকেল অ্যাসপিরেন্ট, ইভেন যারা এইচএসসি যারা দিচ্ছ তাদের জন্য তারা এটা নিতে পারো, কারণ এখানে শুধুমাত্র এমসিকিউর উপর ফোকাস করা হয়েছে। শুধুমাত্র এরিয়া মার্কিংও না, অর্থাৎ যেগুলো জায়গা অগুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও কম, ওখানের মধ্যে চিপা চাপায় যেগুলো লাইন আছে, যেগুলো লাইন গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে জানা গুরুত্বপূর্ণ, সেগুলোও আমি দাগাই দিচ্ছি, সেগুলোও আমি পড়াইছি। সো আমি মনে করি যে এই কোর্সটা বলতে গেলে সবার জন্য, অ্যান্ড এটা একটা স্বয়ংসম্পূর্ণ কোর্স। অ্যান্ড এটা মনে হয় মার্কেটে হয়তো ফিউচার আসবে, বাট বর্তমানে এরিয়া মার্কিংয়ের কোনো কোর্স নেই। সো তোমরা চাইলে এটা নিতে পারো, অ্যান্ড আমি সাজেস্ট করবো নিতে। আচ্ছা, এরপরে আসি। এরপর আসলে হলো নোট নির্ভর না হওয়া। প্রথম কথা হলো, আমি দেখছি যে অনলাইন প্ল্যাটফর্মগুলো দেখছি, ইভেন অফলাইন প্ল্যাটফর্মগুলো দেখছি যে এরা হলো স্লাইড পড়ায়। স্লাইড পড়ায় একটা জিনিস কথা হলো যে স্লাইড পড়ানো আসলে কোনো দোষের না, কিন্তু যে জিনিসটা বইয়েই আছে তারা সেটা বইয়ে দাগায় না দিয়ে বা মুখে না বলে ওরা সুন্দর মতন হলো লিখে লিখে দেয়। যেমন ধরো সেটুসে দেওয়া আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে যে তোমার যকৃতে হিমোগ্লোবিনের ভাঙনে বিলিরুবিন আর বিলিভার্ডিন তৈরি হয়। এখন বিলিরুবিনের বর্ণ হলো সবুজ, বিলিরুবিনের বর্ণ হলো হলুদ, বিলিভার্ডিন হলো সবুজ, এটা বইয়ের মধ্যেই দেওয়া আছে, খুব স্পষ্ট ক্লিয়ারলি দেওয়া আছে। এখন স্যাররা কী করবে, সুন্দর মতন এখানে লিখবে যে বিলিরুবিনের বর্ণ হলো তোমার হলুদ, বিলিভার্ডিন হলো তোমার হলো সবুজ। আই ডোন্ট নো ওয়াই, বাট তারা এটা হলো লিখে লিখে, মানে বোর্ডের স্লাইডের মধ্যে লিখে লিখে এগুলো হলো ব্যাখ্যা করে। আই ডোন্ট নো ওয়াই, কেন? এটা জাস্ট সময় নষ্ট ছাড়া আর কিছু না। ইভেন আমি আমার ইনবক্সে অনেক মেসেজ পেয়েছি যে ভাইয়া আমি নোট করে পড়ি, নোট করে না পড়লে আমার ভালো লাগে না, আর বইয়ের ভাষা অনেক কঠিন লাগে। কথা হচ্ছে, তোমার কোনো স্লাইড থেকে প্রশ্ন আসবে না, কোনো নোট থেকে প্রশ্ন আসবে না, কোনো ভাইয়ার নোট থেকে প্রশ্ন আসবে না। আসবে কোথা থেকে? আসবে হলো মেইন বই থেকে। মেইন বইয়ের ভাষা যদি কঠিন হয়, ওই কঠিন ভাষা থেকেই প্রশ্ন আসবে। মেইন বইয়ের ভাষা যদি সহজ হয়, ওই সহজ ভাষা থেকেই প্রশ্ন আসবে। সো তোমার প্রথম ও প্রধান কাজ তোমার বইয়ে, অর্থাৎ মেইন বইয়ে ফোকাস করা। এখন ভাইয়ারা এটা করায় করায় একটা, ধরো যে যেমন আমি রক্ত চ্যাপ্টারটা শেষ করছি 1.5 আওয়ারে, অ্যান্ড এখানে আমি জাস্ট দেখাও দিইনি, আমি পড়ায়ও দিছি। এরিয়া মার্কিং কোর্স যেটা আছে এখানে দেখাই দিছি 1.5 আওয়ার বা 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগছে। তো কথা হচ্ছে, এই সেম তুমি যদি ক্লাসটা অন্য কোথাও করতে যাও, তোমাকে এটা 3 ঘন্টা ধরে বুঝাবে, 3 ঘন্টা ধরে সুন্দর মতন স্লাইডে হলো লিখে লিখে বুঝাবে, বাবা এটা এই, এটা এই, এটা এই, তোমার লোহিত রক্তকণিকা কী কী কাজ করে, কাজগুলো পড়তে বললে হয়ে যায় যে বাবা তুই লোহিত রক্তকণিকার যে কাজগুলো আছে বা অনুচক্রিকার যে কাজগুলো আছে বা এই যে এই ছকটা আছে, তুই ছকটা সুন্দর মতন পড়ে নিস বাবা। আর এই যে লোহিত রক্তকণিকার কাজের মধ্যে যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হলো একটু মানে প্যাচ লাগে, তুই এই পয়েন্টটা একটু ভালোভাবে পড়িস। এটা স্যারদের দায়িত্ব ছিল, কিন্তু স্যাররা ওটা করে না। স্যাররা সুন্দর মতন প্রতিটা কাজ বুঝায়, স্যাররা সুন্দর মতন প্রতিটা বৈশিষ্ট্য বুঝায়, অ্যান্ড বলেও দেয় না যে ভাই এটা হলো বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ড যে অংশগুলো, হৃৎপিণ্ড নিয়ে যে পার্টটা আছে, এটা হলো রক্ত চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে। সব হৃৎপিণ্ড পার্টটা ভালোভাবে পড়বা। তারপরে লোহিত রক্তকণিকার কাজগুলো, তোমার রক্তকণিকার যে কাজগুলো আছে, এই কাজগুলো গুরুত্বপূর্ণ, তুই এগুলো পড় বাবা। এগুলো স্যাররা বলবে না, স্যাররা থ্রোলি সব পড়াই যায়, কখনো নোট নির্ভর হবা না। তুমি নোট করবা না, অবশ্যই নোট করবা। এখন আমি করছিলাম কি, ফিজিক্স যে আছে, ফিজিক্সের সেকেন্ড পেপার, আমি একটা জিনিস বলি, যে ফিজিক্সের সেকেন্ড পেপারের তোমার আমি নোট করছিলাম। অ্যান্ড নোট করছিলাম বলতে, ফিজিক্স সেকেন্ড পেপারের নোট বলতে যে তোমার সবগুলো চ্যাপ্টারের নোট তা না, যেগুলো হলো শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো ছিল এগুলোর আমি নোট করছিলাম। অ্যান্ড আমি আশা করি হয়তো তোমাদের যখন হলো প্রিপারেশন নেওয়া শুরু করবো, আমি তখন নোটগুলো ফ্রিতেও দিয়ে দিব। কি এই আমি নোটটা কেন করছিলাম, কারণ এটা বইয়ের মধ্যে যদি ইসাক স্যারের বই খোলো বা তপন স্যারের বই খোলো, একদম কনফিউজড উঙ্গা হয়ে যাবে, কারণ অনেক বেশি তথ্য, আর তুমি যেহেতু এগুলো আগে পড়ো নাই, সো তুমি একটু কনফিউজড হয়ে যাবা। এই জন্য আমি একটু বইগুলো ঘাটে ঘাটে নোট করছিলাম। তোমরা চাইলে ফিজিক্সে বা যেগুলো অধ্যায় পারো না সেগুলো নোট করতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাবা, বায়োলজি স্যারের ক্লাস দেখে, স্লাইড দেখে তুমি নোট করছো, এই টাইমটা তোমরা নষ্ট করিও না। এই জায়গায় তোমরা মেইন বই পড়ো।
সো আমি আবারও বলবো, আমার এই যে কোর্সটাতে শুধুমাত্র মেইন বই পড়ানো হয়েছে, যতটুকু পড়ানো দরকার ততটুকু পড়া হয়েছে। আমি এখন ধরে ধরে বৈশিষ্ট্য পড়াইনি, কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে এগুলাতে যে প্যাচ লাগে, অর্থাৎ এই বৈশিষ্ট্যতে প্যাচ লাগে, অথবা এগুলো হলো তোমার মনে হারায় যায়, অর্থাৎ আমি কোনো স্পুন ফিডিং করাইনি। আমি সুন্দর মতো বলছি, বাবা তুই এগুলো পড়ে নিবি, তোমার দায়িত্ব হলো পড়া শুধু। আমি জাস্ট বই দেখাইছি যে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো অগুরুত্বপূর্ণ। সো চাইলে তোমরা বায়োলজির এই কোর্সটা নিতে পারো, অ্যান্ড এটা আমি বলবো যে খুবই ভালো একটা কোর্স, আর এখানে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তাই নাই। সো আমি আবার রিপিট করি, কখনোই বায়োলজিতে নোট করবা না, নোট করে পড়ার সময় অ্যাডমিশন না, এটা এইচএসসিতে তুমি পার করে আসছো। সো মেইন বই পড়বা, মেইন বইয়ে সব থেকে বেশি গুরুত্ব দিবা, মেইন বই পড়ে পরীক্ষা দিবা। আচ্ছা, এরপরে আসি, তোমার ফিজিক্স ও কেমিস্ট্রির বই প্লাস অনুশীলনী দুইটা করা। এখন এখানে একটা কথা বলি, লাস্ট 4 থেকে 5 বছর ধরে অনুশীলনী, ফিজিক্স আর কেমিস্ট্রির অনুশীলনী থেকে অনেক বেশিবার প্রশ্ন আসতেছে, বায়োলজির অনুশীলনী থেকে প্রশ্ন আসতেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, তপন স্যারের অনুশীলনী থেকে, গতবার তপন স্যারের যে অনুশীলনী ছিল, আমাদের ফিজিক্সের 20টা প্রশ্নই তপন স্যার থেকে আসছিল। হ্যাঁ, তো এখন 20টা প্রশ্নই তপন স্যারের অনুশীলনী থেকে ছিল, এর মধ্যে 18টা প্রশ্ন, এর মধ্যে 18টা প্রশ্ন ছিল তোমার ইসাক স্যারের অনুশীলনীতেও ছিল। কারণ অনুশীলনীতে কি থাকে, অনুশীলনীতে থাকে হলো তোমার বোর্ডের প্রশ্ন। সো তপন স্যারের অনুশীলনী থেকে 20টা ছিল, আর এটার মধ্যে 18টা হলো ইসাক। সো ইসাক স্যারের অনুশীলনী যদি কেউ পড়ে যেত, তাও 18টা পারত। আবার কেমিস্ট্রিতে আসি, কেমিস্ট্রিতে কবির স্যারের অনুশীলনী থেকে, অর্থাৎ যে কবির স্যারের যে অনুশীলনী আছে, এই কবির স্যারের অনুশীলনী থেকে তোমার কেমিস্ট্রির 25 মার্কের মধ্যে 23টা প্রশ্ন ছিল, জাস্ট অনুশীলনী থেকেই। ঠিক আছে, সো অনুশীলনী থেকে লাস্ট কয়েক বছর ধরে অনেক প্রশ্ন আসছে, অ্যান্ড বলতে গেলে 50% প্রশ্ন আসছে। ও আচ্ছা, আর একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হলো আমাদের বেলা তোমার অক্ষরপত্র প্রকাশনী সেকেন্ড পেপার, যেটা মোস্ট প্রবাবলি রাইটার হলো নুরি পারভন খানম, কি জানি নাম, মেনলি অক্ষরপত্রের সেকেন্ড পেপার যে বইটা ছিল, ওখানকার অনুশীলনী থেকে, সেকেন্ড পেপারের অনুশীলনী থেকে 12টা প্রশ্ন, অর্থাৎ জীববিজ্ঞান সেকেন্ড পেপারের যে 12টা প্রশ্নই ছিল হলো অনুশীলনী থেকে, শুধুমাত্র অনুশীলনী থেকেই। আর বাকি যেগুলো ছিল, অর্থাৎ বাকি ফার্স্ট পেপারে যে প্রশ্নগুলো ছিল, এই ফার্স্ট পেপারের প্রশ্ন ছিল 3টা জায়গা থেকে। কি কি? এক হলো উদাহরণ থেকে প্রশ্ন আসছে, তারপর হলো ছক, পার্থক্যের ছকগুলা, 3 হলো বৈশিষ্ট্য। এই 3টা জায়গা থেকে, আর এই যে অনুশীলনী থেকে বায়োলজির প্রায় 80% কোয়েশ্চেন আসছে। 80 বললেও কম হবে, অর্থাৎ 85% কোয়েশ্চেন আসছে। 30টার মধ্যে বলতে গেলে প্রায় 20টার মতো প্রশ্ন জাস্ট এই 3টা জায়গা থেকেই আসছে, অর্থাৎ উদাহরণ, ছক, বৈশিষ্ট্য আর অনুশীলনী। কিন্তু স্যাররা এগুলো কখনোই তোমাদের সামনে বলবে না, কারণ স্যারদের তোর ব্যবসা টিকায় রাখতে হবে। এখন তুমি যদি ধরো যে 10,000 টাকা দিয়ে ওনার কোর্সে ভর্তি হইলা, তারপর উনি বলবে যে বাবা তুই দেখ এগুলো পড়িস, তুমি ওনার স্পুন ফিডিং না করালে, তখন তুমি স্যারকে গালি দিবা। স্যাররা এই ভালো অর্থাৎ যেগুলো হলো গোপন কথা, যেগুলো হলো যে মেডিকেল প্রিপারেশন যে ইজি, একটু তুলনামূলক প্রতিটা ভর্তি পরীক্ষায় যে একটু ভালো করা যায় সহজ পদ্ধতিতে, এগুলো সারা জীবনও বলবে না। কারণ কি, তাদের হলো ব্যবসা টিকায় রাখতে হবে। সো আমার প্রধান কথা হলো যে তুমি অনুশীলনী পড়ো, কোনো সমস্যা নেই। তুমি কি অনুশীলনী পড়বা? ইসাক স্যারের অনুশীলনী পড়বা, তপন স্যারের অনুশীলনী পড়বা ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের অনুশীলনী পড়বা, কবি স্যারের অনুশীলনী পড়বা, আর বায়োলজির অনুশীলনী তুমি যেটার ইচ্ছা সেটা পড়তে পারো, যেহেতু তুমি মেইন বই পড়বা সাথে এটাও পড়বা। সো যত বেশি প্র্যাকটিস করবা বায়োলজি, কারণ বায়োলজি একটু তুলনামূলক কঠিন হয়, সো তোমাদের ওটাতে লাভ হবে। বায়োলজি তুমি আজিবুস স্যারও পড়তে পারো, আবার মাজেদা ম্যাডামও পড়তে পারো, তো যেটা ইচ্ছা সেটাতে পড়তে পারো। মেইনলি মাজেদা ম্যাডাম আর হলো আজিবুস স্যার, অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী যে 2টা বই আছে, এগুলা বইদের অনুশীলনীগুলো পড়বা, সাথে আলিম স্যারের অনুশীলনী পড়তে পারো, কোনো সমস্যা নাই। এখন ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে বেশিরভাগ প্রশ্ন আসতেছে অনুশীলনী থেকে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। 18 সালে যে প্রশ্ন ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, ওখানে অনুশীলনী থেকে একটা প্রশ্ন ছিল না। ফিজিক্স আর কেমিস্ট্রির অনুশীলনী থেকে বলতে গেলে 4টা থেকে 5টা প্রশ্ন ছিল, বাট বলতে গেলে 90 to 95% কোয়েশ্চেন ছিল ফিজিক্স এবং কেমিস্ট্রির বইয়ের ভিতর থেকে। এখন আমার উপদেশ কি, আমরা করি কি জানো, আমরা মানে ইন জেনারেল, অত যারা একটু ধরো যে একটু ঘাটাঘাটি করে, তারা জানে যে অনুশীলনী থেকে প্রশ্ন হয়, অনুশীলনী পড়ে ঝাড়া মুখস্থ করে। বাট কমন পাওয়া একটা জিনিস, আর ঠিক দাগানো আরেকটা জিনিস। তুমি যদি জাস্ট বই না পড়ে জাস্ট অনুশীলনী পড়ে যাও, তুমি কখনোই ঠিক দাগাইতে পারবে না, অ্যান্ড তুমি যদি একদিন খেয়াল রাখতে পারো, দ্বিতীয় দিনে ভুলে যাবা। সো তোমরা বইও পড়বা, সাথে অনুশীলনী পড়বা, অর্থাৎ আগে বই তারপর অনুশীলনী সলভ করবা। অ্যান্ড আমি আরেকটা জিনিস দেখছি যে খুব বুঝে অনুশীলনী করতে হবে। কথা হলো তোমাকে 55 মিনিটে টোটাল 100টা প্রশ্ন দাগাইতে হবে, ইটস নট এ জোক। 55 মিনিটে 100টা এমসিকিউ দাগানো ইজ নট এ জোক। তোমাকে এখানে বুঝে মুখস্থ করতে হবে। অর্থাৎ ফিজিক্স আর কেমিস্ট্রি যে অনুশীলনীগুলো আছে, যেগুলো অনুশীলনী আমি কথা বললাম, ইভেন বায়োলজিরও তোমরা বুঝে মুখস্থ করো। অর্থাৎ দেখার সাথে তুমি বুঝছো ঠিক আছে, সাথে সাথে মুখস্থ করে ফেলবা, যাতে তুমি 55 মিনিটে 100টা দাগাইতে পারো। বাবা, এটা তো আসলে 2-3 ঘন্টার এক্সাম না যে বুঝে সব অ্যান্সার করবা। 55 মিনিটে তোমাকে 100টা দাগাইতে হবে, ওই সময় কিন্তু প্রেশার অনেক থাকে। সো আমার প্রথম
মানে যেটা হলো উপদেশ, তোমরা বইয়ের ভিতর পড়বা, ফিজিক্স বলো বা কেমিস্ট্রি পড়ো, বইয়ের ভিতর পড়বা, তারপর তোমরা হলো অনুশীলন পড়বা। আচ্ছা, এরপরে আসি। এরপর হলো ইংলিশের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়া। এখন আমি এখানে একটা জিনিস বলে রাখি, মেডিকেলে চান্স পাইতে ইংলিশ আর জিকে খুব ভালোভাবে পারা লাগে না। আই রিপিট, মেডিকেলে চান্স পাইতে ইংলিশ আর জিকে খুব ভালোভাবে পারা লাগে না, কিন্তু তোমার উপরের দিকে যদি মেডিকেলে চান্স পাইতে চাও তাহলে তুমি ইংলিশ আর জিকে খুব ভালোভাবে পারা লাগবে। এখন তুমি একটা জিনিস বলি, আমরা করি কি, ইংলিশ হলো তোমার হলো বিভিন্ন স্যারের কাছে, মানে অনলাইনে বিভিন্ন টিচারের কাছে পড়ি, স্যার হলো সব পড়ায়, আমরাও পড়ি, অ্যান্ড মনে হয় যে একদম বাঙ্গি ফাটায় তরমুজ করে ফেলাইছে, বাট আলটিমেটলি এটা হয় না। তোমাকে ইংলিশের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে। এখানে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়া গুরুত্বপূর্ণ। কারণটা কি? কারণটা হলো তুমি দেখবা ইংলিশে কয়েকটা টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। মানে আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, তোমার হলো যে সরি আরে ভাই, যে পার্টস অফ স্পিচ যে পার্টটা আছে, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে। সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রতি বছর প্রশ্ন থাকে 2 থেকে 3টা। তারপর ধরো যে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ, অথবা ধরো যে তোমার আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলা থেকে প্রতি বছর এরকম আরও 5-6টা টপিক আছে যেগুলো থেকে প্রতি বছরের কোয়েশ্চেন হয়। এখন তোমার প্রধান কাজ কি, তোমাকে আসলে আগে আইডেন্টিফাই করা, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো অথবা যে কোনো ভর্তি পরীক্ষা বলো, তোমাকে আগে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করা যে কোথা থেকে প্রশ্ন আসে। এখন আমরা করি কি, আমরা সব কিছু পড়তে চাই, যে এত প্রথমে আমরা হলো ধরো যে বলেই নামগুলোই বলি যে মাস্টার বাই অ্যাপেক্স, এত বড় বড় বই, এই বইগুলো শুরু থেকে শেষ আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়তে চাই, বাট আলটিমেটলি এটা হয় না। একটা সাধারণ একটা অ্যাভারেজ স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হলে সেটা আবার ভিন্ন কথা, একজন অ্যাভারেজ স্টুডেন্টের পক্ষে এত বড় মোটা মোটা ইংলিশের বই শেষ করা আসলে পসিবল না। তোমাকে কী করতে হবে, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি ইংলিশগুলো পড়ো, যেই টপিক থেকে বারবার প্রশ্ন আসে সেই টপিকের উপরে বেশি গুরুত্ব দাও, সেই টপিকের সবগুলো শেষ করো, যতগুলো এমসিকিউ আসছে, বিসিএস এর প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, যা যা আসছে সব আমরা শেষ করবো। এখানে একটা জিনিস বলে রাখি, এই এরিয়া মার্কিং বা এই যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে না পড়ার কারণে অনেকজনের চান্স মিস যায়। একটা ছাত্র ধরো যে আমি সে টু সে মানবদেহের প্রতিরক্ষা যে চ্যাপ্টারটা আছে, ও প্রতিরক্ষা চ্যাপ্টারটা একদম খুব বুঝে বুঝে পড়লো, কিন্তু ও স্যার বললো না যে বাবা এই যে প্রতিরক্ষা চ্যাপ্টার যে খুব ভালোভাবে বুঝে পড়লি, এখানে আসলে 3টা জায়গা থেকে বারবার প্রশ্ন আসে, এই 3টা জায়গার উপরে একটু গুরুত্ব দিস। এক হলো ভ্যাকসিনের প্রকারভেদ, 2 হলো অ্যান্টিবডির প্রকারভেদের উদাহরণগুলো, 3 হলো তোমার যে বিভিন্ন যে প্রতিরক্ষাতন্ত্রের যে পার্টগুলো আছে, যে কোনটা প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ, কোনটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উদাহরণ, কোনটা তৃতীয় প্রতিরক্ষা স্তরের উদাহরণ, এগুলা বললো না, তখন তুমি তুমি থ্রোলি পড়ে গেলে, বাট তুমি ভ্যাকসিনে কোন ভ্যাকসিনের প্রকারভেদের উদাহরণ এগুলাই তুমি জানো না, কোন অ্যান্টিবডি কোথায় থাকে এটাই তুমি জানো না, তখন পরীক্ষার হলে যায় এসব কিছু থাকে না। হিউম্যান ব্রেইনেতে একটা নির্দিষ্ট লিমিট আছে যে এত পর্যন্ত মুখস্থ রাখতে পারে বা এত জিনিস ধারণ করতে পারে। 55টা চ্যাপ্টার প্লাস ইংলিশ প্লাস জিকে নিয়ে তুমিও ওই ভর্তি পরীক্ষায় বসতে যাবা, 55টা চ্যাপ্টার প্লাস ইংলিশ জিকে, তোমার মাথার উপর এমনিতে অনেক লোড আছে, তার উপর তুমি যদি সব পড়তে যাও, সব কিছু সমান গুরুত্ব দিয়ে পড়তে যাও, তাহলে হবে না। তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ো। বায়োলজির ক্ষেত্রে আমি বারবার বলতেছি, বিশেষ করে বায়োলজিতে, যেহেতু বায়োলজিতে লাস্ট কয়েক বছর ধরে বইয়ের ভিতর থেকেই প্রশ্ন আসে, অ্যান্ড দেখবা যে খুব কমন যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে ওগুলো থেকেও আসে, অ্যান্ড যেগুলো থেকে আসে না বাট আসার মতন ওগুলো থেকেও আসে। সো আমি আবারও বলতেছি, এই মেডিকেল অ্যাডমিশনের জন্য যে বায়োলজি এরিয়া মার্কিং কোর্স, এটা সবাই নিতে পারো, হয় এইচএসসি অথবা ভার্সিটি অ্যাসপিরেন্ট অথবা মেডিকেল অ্যাসপিরেন্ট। এখানে তোমাদেরকে আমি বইয়ের ভিতরে চিপা চাপা যা আছে তাও পড়াবো, প্লাস যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো একদম মাস্ট পড়তে হবে, সেগুলো আমি একদম শুরুতেই বলে দেবো, অ্যান্ড পড়াও দেবো, অ্যান্ড ট্রিক্সও বলে দেবো যে এগুলো কীভাবে মুখস্থ রাখতে হবে। সো ইংলিশ আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সব পড়বো। আচ্ছা, এরপর আসি জিকে। এখন জিকে নিয়ে বা মেডিকেল অ্যাসপিরেন্টদের অনেক ক্রেজ, যে জিকে পড়বো, পড়ে একদম ফাটাই দিব, বাট আলটিমেটলি তুমি দেখো জিকের সিলেবাস মেডিকেল ভর্তি পরীক্ষা সার্কুলারে একদম ক্লিয়ারলি দেওয়া আছে। সেটা কি? সেটা হলো প্রাচীন বাংলার ইতিহাস আর হলো মুক্তিযুদ্ধ। তোমাকে প্রাচীন বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধ ডিটেলসে পড়ো, কোনো সমস্যা নাই বাবা। প্রাচীন বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধের ডিটেলসে পড়ো, সাথে বিসিএস এর প্রশ্ন যেগুলো আছে এগুলো দেখো, ভার্সিটির প্রশ্ন যেগুলো আছে সেগুলো দেখো, আবার বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো আসে সেগুলো দেখো, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য যে টপিকগুলো আছে, যেমন বলি উদাহরণস্বরূপ ধরো যে সংবিধান, বাংলাদেশের সংবিধান, এটা থেকে বিগত বছর অনেক প্রশ্ন আসতো, অ্যান্ড আসে স্টিল, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপর ধরো যে আদিবাসী, তারপর ধরো যে বাংলাদেশের নদ নদী, মানে এরকম হাবি জাবি অনেক চ্যাপ্টার আছে যেগুলো সিলেবাসের বাইরে, অ্যান্ড কোচিংয়ে ওইগুলো পড়ায়, অনলাইন প্ল্যাটফর্মে ওইগুলো একদম ডিটেলস পড়ায়, তোমাকে ছন্দ শিখাই দেবে কোন নদীর শাখা কি, কোন নদী কোন জেলায় গেছে। কথা হচ্ছে যে তুমি প্রাচীন বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধ তুমি এটাই পারো না, মানে আসলে সিরিয়াসলি তুমি এটা পারো না,
মানে তুমি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কথা বলি, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় 10টা জিকে প্রশ্ন ছিল, জিকের মধ্যে 2টা ছিল সাম্প্রতিক, মানে ধরো যে 2টা হলো আউট অফ সিলেবাস, সাম্প্রতিক ছিল 2টা, বাকির 8টা প্রশ্নই ছিল প্রাচীন বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধ। তার আগের বার অর্থাৎ 22 ব্যাচ, এইচএসসি 22 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল, ওদের বেলাতেও জিকের 10টা প্রশ্নই, অর্থাৎ 10টার যে 10টা প্রশ্নই, এই 10টা প্রশ্নই আসলো প্রাচীন বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে। তোমরা কি করো, তোমরা প্রাচীন বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধ এগুলা পড়ো না, এগুলা পড়ে পিনিক পাও না, তোমরা আদিবাসী মুখস্থ করো, কোন আদিবাসী মাতৃতান্ত্রিক, কোন আদিবাসী হলো অনেকগুলো বিয়ে করতে পারে, কার কি প্রধান খাবার, এসব হলো মুখস্থ করতে যাও। তো কথা হলো এখানে আমি যে ট্রিক্সটা ফলো করছি সেটা আমি বলি, পড়ো, কোনো সমস্যা নাই, তুমি জিকের জন্য একটু আলাদা এক্সট্রা প্রিপারেশন নিয়ে যাও, সমস্যা নেই। কিন্তু এই যে ডিটেলস পড়তে যায়, অন্যান্য আউট অফ সিলেবাস জিনিস ডিটেলস পড়তে যায়, তুমি যখন প্রাচীন বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধ পড়বা, তখন কিন্তু তোমার চান্স মিস যাবে। একটা জিনিস খেয়াল রাখবা, ব্যতিক্রমী প্রশ্ন না পারলে কখনোই চান্স মিস যায় না, অর্থাৎ যেগুলো আউট অফ সিলেবাস এগুলো প্রশ্ন তুমি না পারলে তোমার চান্স মিস যাবে না। কিন্তু তুমি যদি কমন প্রশ্ন, প্রাচীন বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে আসা প্রশ্ন তুমি যদি মিস করো, তাহলে তোমার চান্স মিস যাবে। এখন ব্যতিক্রমী প্রশ্ন পারলে কি তোমার লাভ নেই? অবশ্যই আছে। তুমি যদি ধরো খুব ভালো স্টুডেন্ট হও, তখন তোমার কি হবে যে একটু প্লেসটা আগায় যাবে, অর্থাৎ ধরো যে তোমার ডিএমসিতে 140 পজিশন হওয়ার কথা ছিল, তুমি তখন ধরো যে 50-এ ঢুকে গেলা, তুমি যদি ব্যতিক্রমী প্রশ্নগুলো পারো। বাট কথা হচ্ছে ভাই, অ্যাভারেজ স্টুডেন্টের তো আসলে ডিএমসি দরকার না, একটা মেডিকেল হলেই হয়। কথা হচ্ছে তুমি এই প্রাচীন বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধ ডিটেলস পড়ো, সব কোশ্চেন সলভ করো, প্লাস অন্যান্য যে আউট অফ সিলেবাস যেগুলো আছে, এগুলা 3টা প্রশ্ন, এগুলো হলো কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, অর্থাৎ এগুলো হলো যে এমসিকিউগুলো আছে, যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলো সলভ করো। এগুলো কি এমসিকিউ সলভ করবো? এক করবো হলো বিসিএস এর আউট অফ সিলেবাস যতগুলো টপিক আছে জিকের, তুমি যখন কোচিংয়ে ভর্তি হবা, কোচিংয়ে তোমাকে ধরাই দিবে বইগুলো, ওই বইয়ের মধ্যেই দেখবা। সো ওই বইয়ের মধ্যে আবার এগুলো দেওয়া নাই, বিসিএস এর প্রশ্ন সলভ করবা, প্লাস ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের জিকে পার্টটা হলো তোমার সলভ করবা, প্লাস বিভিন্ন চাকরির পরীক্ষা, যে চাকরির যে পরীক্ষাগুলো আছে, এই চাকরির পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবা। এখানে একটা জিনিস বলি, আমাদের বেলার 8টা প্রশ্ন ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস থেকে, আউট অফ সিলেবাস থেকে যে 2টা প্রশ্ন ছিল, আমি কিন্তু 2টা পারিনি, অর্থাৎ সাম্প্রতিক দুইটাও আমি পারিনি, আর 2টাতে আমি নেগেটিভ খাইছি। বাট তাও 2টাতে নেগেটিভ খাইনি, একটাতে নেগেটিভ খাইছি। সো তাও আমার কিন্তু ডিএমসিতে চান্স হয়েছে। সিলেবাসের জিনিস পারতে হবে ভাই, আউট অফ সিলেবাসের জিনিস পারতে হবে না তোমাকে, বাট তাও প্রিপারেশন নেওয়ার জন্য তুমি এগুলো করবা। এখন আমি একটা জিনিস বলি, জিকে আর ইংলিশের জন্য আমরা এত মোটা বই পড়ি, এত মোটা বই আসলে একটা সুস্থ স্বাভাবিক বা একজন অ্যাভারেজ স্টুডেন্টের পক্ষে শেষ করা পসিবল না। সো এখানে আমি একটা জিনিস বলি, কিউনে পাবলিকেশন কয়েকদিন পর হলো জিকেই মেগা অ্যানালাইসিস বুক বের করবে, তো এটা বেশি মোটা না, ওটা 2টা মিলে, ধরো যে এত মোটা একটা বই 2টা মিলে, নট এক সিঙ্গেল। সো ওখানে বেশি প্রশ্ন নাই, যতগুলো গুরুত্বপূর্ণ শুধু ততটুকুই, একজন অ্যাভারেজ স্টুডেন্টের জন্য যতটুকু দরকার শুধু ততটুকুই। সো তোমরা যদি ওটা পড়ো, ওটা পড়লেই মোর দেন এনাফ। আর তোমার যদি ইচ্ছা হয় যে না এটা পড়বো না বা এটা কিনবো না, যেটা ইচ্ছা হয় সেটা করো, বাট আমি যেগুলো বললাম সেগুলো ফলো করিও। আচ্ছা, এরপরে আসি হলো সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো আল্লাহর কাছে চাও। এখানে আমি একটা স্টোরি বলি, আমার খুব কাছের একটা ফ্রেন্ড, ওর নাম আমি বলবো না, তো ওর ফ্রেন্ডটা খুব চেষ্টা করছে অ্যান্ড অনেক পড়ছে, প্রিপারেশনও বেশ ভালো ছিল, মার্কও অনেক ভালো পাইতো। তো ওই বন্ধু আমার করলো কি, মেডিকেল ভর্তি পরীক্ষা দিছে, পরীক্ষা ভালো হয়েছে, বাসায় আসে দেখে অনেকগুলো ভুল হয়েছে। ওর মার্ক ছিল কত জানো? ওর মার্ক ছিল হলো তোমার 66.25, ওর মার্ক ছিল 66.25। কাটমার্ক কত ছিল? কাটমার্ক ছিল হলো তোমার 67, অর্থাৎ ওর চান্স হয়নি 0.75-এর জন্য। ইভেন অনেক ধরো যে একটু বিলো অ্যাভারেজ স্টুডেন্ট 67 পাওয়া মেডিকেলে চান্স পাই গেছে, যাদের প্রিপারেশনও তেমন ভালো ছিল না। কিন্তু একটা ছেলে যার প্রিপারেশন বেশ ভালো ছিল, মানে ও পড়াশোনা করছে, হয়তো সঠিক গাইডলাইন পায় নাই, বাট তাও ওর মার্ক ছিল 66.25, অর্থাৎ 0.75-এর জন্য ওর চান্স হয়নি, অ্যান্ড ও ফিউচারে ডাক্তারও হইতে পারবে না। কথা হচ্ছে ভাইয়া, মেডিকেল ভর্তি পরীক্ষা এমন একটা পরীক্ষা, এখানে যেমন হার্ডওয়ার্ক ম্যাটার করে, সাথে লাকও ম্যাটার করে। তোমাকে যদি আল্লাহ মানব সেবা করার দায়িত্ব দিতে না চায়, দুনিয়ার কারো ক্ষমতা নেই যে তোমাকে এই দায়িত্বটা দিবে। অর্থাৎ তোমরা এই প্রিপারেশনের টাইমে নামাজ পড়ো, নামাজ 5 ওয়াক্ত পড়ার ট্রাই করো, যদি না হয় স্টিল আমিও নামাজ পড়ার ট্রাই করতাম 5 ওয়াক্ত, আমার দ্বারা 5 ওয়াক্ত অনেক সময় হইতো না, বাট আমি পড়তাম, চাইতাম, যখন পারতাম তখনই চাইতাম যে আল্লাহ আমাকে একটা মেডিকেলে চান্স পাই দাও, নট ডিএমসিতে চান্স পাই দাও, আমি জাস্ট চাইতাম যে আল্লাহ তুমি আমাকে মানব সেবা করার যে দায়িত্বটা আছে এই দায়িত্বটা আমাকে দাও। আল্লাহ যদি না চায় তোমার জীবনও চান্স হবে না মেডিকেলে, কারণ এটা হলো মানব সেবা রিলেটেড। আল্লাহ কখনোই আল্লাহ একদম নিজ হাতে চুজ করে যে আমি কাকে মানব সেবার দায়িত্ব দিব, কাকে মানব সেবার দায়িত্ব দিব না। 0.75-এর জন্য একটা ছেলের
চান্স হয় না। অর্থাৎ ও যদি একটা এমসিকিউ ভুল না দেখাইতো ওর একটা মেডিকেলে চান্স হয়ে যাইতো, 5 বছর পর একজন ডাক্তার হইতো। কিন্তু জাস্ট মাত্র একটা এমসিকিউ, 0.75 মার্ক, কত সামান্য একটা মার্ক, এই একটা সামান্য মার্কের জন্য চান্স হয়নি। এখন আল্লাহ ভালো জানে, হয়তো আল্লাহ তার জন্য অন্য একটা ভালো প্ল্যান করে রাখছে, কারণ আল্লাহ হলো তোমার কারো খারাপ চায় না, and যার জন্য যেটা উত্তম তাকে সেটাই দেয়। হয়তো তার জন্য অন্য কিছু উত্তম ছিল, সেই জন্য তাকে এটা দেয়নি। সো আমার উপদেশ এটা একদম বলতে গেলে একদম মানতেই হবে, অন্যগুলা না মানো, বাট এটা মানবাই অবশ্যই, যে তোমরা বাবা নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও। আল্লাহ যদি না চায়, দুনিয়ার কারো ক্ষমতা নাই তোমাকে একটা মেডিকেলের সিট দিবে। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।